নমস্কার, শুভ চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকের বিশ্ব নারী দিবস উপলক্ষে আমাদের একটি প্রয়াস বলা যেতে পারে। আজকে আমাদের এই অনুষ্ঠানের বা এই আলোচনা চক্রে উপস্থিত হয়েছেন আমাদের অতি পরিচিত এবং আমাদের রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের উপদেষ্টাও বলা যেতে পারে ডক্টর বাসবী চক্রবর্তী মহাশয়া। আমি মহাশয়াকে রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই প্ল্যাটফর্মে উপস্থিত হওয়ার জন্য। আজকে আমাদের আলোচনার মূল বিষয় তারাবাই শিন্ডে, এ পাইওনিয়ার ইন্ডিয়ান ফেমিনিস্ট। এই আলোচনাটি আজকে শুরু করেন আমাদের এই আলোচক ডক্টর বাসবী চক্রবর্তী মহাশয়ের একটি সংক্ষিপ্ত পরিচয় তুলে দিচ্ছি। সিনিয়র ফ্যাকাল্টি স্কুল অফ সোশ্যাল সায়েন্স, নেতাজি সুভাষ ইউনিভার্সিটি। আমি মহাশয়কে অনুরোধ জানাবো আজকে এই আলোচনাটি শুরু করতে। ধন্যবাদ। ধন্যবাদ সমীরণ। শুভ সন্ধ্যা সবাইকে। প্রকাশকেও জানাই অভিনন্দন এবং বিশেষভাবে অভিনন্দন জানাই আজকের দিনটিকে নির্বাচন করে আমাকে এই তারাবাই শিন্ডে সম্পর্কে, যার সম্পর্কে হয়তো খুব কমই আমরা জানি আর কি। তো বিষয়টি নির্বাচন করার একটাই কারণ, আমরা জানি আজকে 8 মার্চ 2024 এটা আজকে আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস, এবং এই বিশেষ দিনটিতে আমরা এরকম একজন পায়োনিয়ার ইন্ডিয়ান ফেমিনিস্ট তার সম্পর্কে একটু বলতে চাই, যাতে ছাত্রছাত্রীরা এবং যারা শ্রোতারা আছেন ছাত্রছাত্রী বাদেও তারা যাতে এই সম্পর্কে জানেন এবং উপকৃত হন। এবং তার থেকেও বড় কথা, আমি আরেকটা বিষয়টা একটু বলতে চাই, সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের সঙ্গে আমার যে যোগাযোগ সেটাও প্রায় 2 বছর বা 3 বছর মতো হয়ে গেল, এবং মানে প্রায় জন্মলগ্ন থেকেই তাদের সঙ্গে রয়েছি। এবং তারা যে নিরলসভাবে এরকম একটার পর একটা মানে চমৎকার চমৎকার এবং ভীষণ প্রাসঙ্গিক বিষয় নিয়ে তারা যে এই আলোচনা প্ল্যাটফর্মটা চালিয়ে যাচ্ছে, এবং সেখানে আমিও অনেকবার যোগদান করেছি ও আমরা সাধ্যমতো বলার চেষ্টা করেছি। তাদের এই প্রচেষ্টাটা সত্যি সত্যি কিন্তু সাধুবাদ জানানোর যোগ্য। এবং প্রকাশ বোধহয় করেছিল যে 300টা লেকচারের মধ্যে হয়ে গেছে। তো এটা খুবই একটা প্রশংসনীয় কাজ। সুতরাং আমি তোমাদের বলবো যে তোমরা বাধা বিপত্তি যাই আসুক, সমালোচনা আসুক, কিন্তু তোমরা তোমাদের কাজে এগিয়ে যাও। আচ্ছা, এই বলে আজকে আমি আমার আলোচনা শুরু করছি, সকলকে ধন্যবাদ জানিয়ে। যার সম্পর্কে বলছি যে পায়োনিয়ার ইন্ডিয়ান ফেমিনিস্ট তারাবাই শিন্ডে, নাম শুনেই বোঝা যাচ্ছে যে তিনি একজন মারাঠি ছিলেন। তো আজকের দিনে আমরা কেন তাকে স্মরণ করছি, তার প্রধান কারণ হচ্ছে যে আমরা যদি না মানে মানবী বিদ্যার যে প্রেক্ষাপট রয়েছে বা যা ইতিহাস রয়েছে সেটা যদি আলোচনা করতে চাই, তাহলে এরকম অনেক নারীর নামই উঠে আসে যারা ততভাবে আলোচিত নন, কিন্তু তারা উল্লেখযোগ্য কাজ করে গেছেন। আর তারাবাই যখন এই তার কাজ করেন, তখন 19বিংশ শতকে ভারতীয় উপমহাদেশে মেয়েরা নানান ধরনের সমস্যায় জর্জরিত ছিল। যেমন মেয়েদের শিক্ষার অধিকার ছিল না, শিক্ষার অধিকার থেকে তাদের বঞ্চিত রাখা হতো, এবং বৈধব্যের কঠোর নিয়ম কানুনে তাদের বেঁধে রাখা হতো। এবং শুধু তাই নয়, আমরা জানি যে পরিবারের 4 দেওয়ালের মধ্যেই পুরুষ সদস্যদের দ্বারা তারা নানানভাবে লাঞ্ছিত বা নির্যাতিত হতেন, এবং বালিকা বয়সে জোর করে বিয়ে দিয়ে দেওয়া হতো, যাকে বাল্যবিবাহ বলা হয়। এবং ঘরে এবং বাইরে তারা কি ধরনের নৈতিক আচরণ করবে সেই সম্পর্কেও সবসময় তাদের সজাগ করে দেওয়া হতো। অর্থাৎ যেন একটা মানে সামাজিক খড়ির গণ্ডির মধ্যে মেয়েদের কাজ করতে হতো। তো এই সামাজিক বিধিনিষেধের মধ্যেই আমরা এরকম একজন সাহসিনী নারীর নামের সঙ্গে পরিচিত হই, যিনি এই অবদমনকারী সামাজিক কাঠামোর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, এবং তাকে সেই জন্য আমরা বলতে পারি যে she was the harbinger of the social revolution। তিনি একটা সামাজিক বিপ্লবের অগ্রদূত ছিলেন, এবং এই নারী হচ্ছেন তারাবাই শিন্ডে, যাকে নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো তার সম্পর্কে একটু জানা দরকার, যে তার জন্ম বা তার কাজ সম্পর্কে। যে তিনি জন্মেছিলেন যে তৎকালীন যে বেরার প্রভিন্স, পরবর্তীকালে যেটাকে মহারাষ্ট্র বলা হয়, সেখানের বুলধানায় এক অভিজাত মারাঠি পরিবারে তিনি জন্মেছিলেন।
এবং তার জন্ম সালটাও কিন্তু উল্লেখযোগ্য, এটাও খেয়াল করবে 1850 সালে তিনি জন্মেছিলেন। তার পিতা, আগেই বলেছে, একটা অভিজাত পরিবারে জন্মেছিলেন। তার পিতার নাম ছিল বাপুজি হরি সিন্ডে, যিনি তৎকালীন সত্য শতক সমাজ, যেটা খুব পপুলার ছিল আম্বেদকারের পরবর্তীকালে, যেটা জ্যোতিবা ফুলে এবং সাবিত্রী ফুলে যার সঙ্গে নিয়ত যোগাযোগ রেখে চলতেন, এই হরি সিন্ডেও তার সঙ্গে যুক্ত ছিলেন। এবং হরি সিন্ডে ছিলেন রাজস্ব বিভাগে যে ডেপুটি কমিশনের দপ্তরে একজন হেড ক্লার্কের কাজ করতেন। এবং তিনিও যে পড়াশোনার সঙ্গে কতটা সংশ্লিষ্ট ছিলেন আমরা তার উদাহরণ পাই যখন তার একটি বইয়ের কথা আমরা জানতে পারি, যেটা 1871 সালে প্রকাশিত হয়েছিল, হিন্ট টু দ্য এডুকেটেড নেটিভস। এবং সেই সময়, যেই সময় তারাবাই জন্মেছেন এবং বড় হচ্ছেন, সেই সময় মেয়েদের জন্য ওখানে কোনো বিদ্যালয় ছিল না, যে মেয়েরা গিয়ে স্কুলে পড়বে এরকম কোনো স্কুল সেখানে ছিল না। ফলে যে প্রথাগত শিক্ষা, স্কুলে গিয়ে যেরকম একেবারে সেই নিচু শ্রেণী থেকে উঁচু শ্রেণী পর্যন্ত যে পড়ার সুযোগ, সেইটা কিন্তু তারাবাইয়ের ছিল না। ফলে তার শিক্ষিত পিতা বাড়িতেই তাকে নানান ভাষায় তাকে শিক্ষা দিতে থাকেন। ফলে বাড়িতেই তিনি মারাঠি, ইংরেজি এবং সংস্কৃত এই 3 ভাষায় দক্ষ হয়ে ওঠেন। অর্থাৎ যেটা প্রথাগত শিক্ষার মধ্যে অনুপ্রবেশ না করেও তিনি যে নিজেকে শিক্ষিত করে তোলেন, সেটা অবশ্য তার বাবারই অনুপ্রেরণা বা অবদান বলতে পারি, কিন্তু তার নিজের চেষ্টাটাও কিন্তু কম ছিল না। এবং আমরা একটু আগেই বললাম যে খুব বালিকা বয়সেই তখন বিয়ে দেওয়া হতো ইচ্ছার বিরুদ্ধে গিয়েই। তারাবাই সিন্ডেও কিন্তু তার ব্যতিক্রম ছিলেন না, এবং তারও খুব অল্প বয়সে বিয়ে হয়ে যায়। এবং কিন্তু একটা জিনিস লক্ষ্য করার মতো, যে অন্যান্য মারাঠি বিবাহিতা স্ত্রীরা যেরকম স্বামীর দ্বারা অবদমিত থাকেন, তাদের অঙ্গুলি হেলানে তাদের ওঠা বসা করতে হয়, তো সেই রকম কিন্তু তারাবাইয়ের ক্ষেত্রে ছিল না। সেদিক থেকে তিনি অনেকটা লাকি ছিলেন, কারণ তিনি বিবাহিতা হয়েও অনেক বেশি স্বাধীনতা ভোগ করতেন। তার একটা বড় কারণ ছিল যেটা সেই সময়কার পিতৃতান্ত্রিক সমাজে যেটা খুব একটা সুলভ ছিল না বা লক্ষণীয় ছিল না, যে তার স্বামী ঘরজামাই হয়ে তার পিতার বাড়িতেই থাকতেন। এবং খুব আশ্চর্য হয়ে যায় যে 1850 সালে জাত একজন মহিলা, যিনি কোনো প্রথাগত শিক্ষা লাভ করেননি, বাড়িতেই লেখাপড়া শিখেছেন, তার বিশ্বাসের জায়গাটা ছিল কিন্তু অত্যন্ত দৃঢ়। কারণ তিনি মনে করতেন যে যে একজন নারী, যেমন মাতৃত্ব হচ্ছে খুব আমাদের কাছে খুব অহংকারের বা গৌরবের, কিন্তু তারাবাই মনে করতেন যে সন্তান থাকুক বা না থাকুক, তাতে পরিবারে বা সমাজে নারীর কোনো সম্মানহানি হয় না। এটা দিয়ে একজন সন্তানবতী কিনা তিনি, সেটা দিয়ে কিন্তু নারীকে সমাজে মূল্যায়ন করা যায় না। এবং বিবাহের পরও তিনি এই বিশ্বাস থেকে কোনো সন্তান গ্রহণ করেননি। এবং সেই যুগে কথা সত্যি সত্যি হয়েছিল কিনা বিশ্বাস করতে কষ্ট হয়, কারণ আমরা জানি যে সেই যুগে যদি কোনো বিবাহিতা নারী সন্তান জন্মে অপারগ হন, তাহলে সমাজ তাকে নানানভাবে নিন্দা করত, তাকে বন্ধা বলে বদনাম করত। কিন্তু তার ক্ষেত্রে তার বিরুদ্ধে প্রচুর সমালোচনা হয়েছে, যেগুলো আমাদের আলোচনার মধ্যে প্রকাশ হবে, কিন্তু তিনি সেই ব্যাপারে খুবই উদাসীন ছিলেন। সেই সব সমালোচনায় তিনি কান দেননি, তিনি নিজের কাজ নিজে করে গেছেন। এবং তিনি প্রথম থেকেই বলছি যে পিতৃতন্ত্রের যে নিয়ম কানুন, যে ঘেরাটোপ, যে পিতৃতন্ত্র যে মূল্যবোধগুলো আমাদের মেয়েদের উপর চাপিয়ে দেয়, ছোটবেলা থেকেই তিনি তার বিরুদ্ধাচরণ করেছেন, প্রতিবাদ করেছেন। এবং এই প্রতিবাদটা খুব তীব্র আকার নেয় যখন আমরা দেখতে পাই যে 1881 সালে একটা বিতর্কিত ঘটনা, বিজয়লক্ষ্মী নামে এক বিধবার একটা বিতর্কিত ঘটনা সামনে আসে। বিষয়টি কি ছিল? সুরাটে বিজয়লক্ষ্মী নামে এক তরুণী বিধবা অন্তঃসত্ত্বা হয়ে পড়েন, এবং এই লোক লজ্জার ভয়ে, সামাজিক লজ্জার ভয়ে তিনি ওই অজাত সন্তানের গর্ভপাত ঘটান। এবং এই ঘটনা যখন জানাজানি হয়ে যায়, আদালত তাকে মৃত্যুদণ্ড দেয় প্রথমে, পরে হয়তো কিছু সামাজিক চাপের জন্য সেই শাস্তিটা একটু কমিয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। যে একজন বিধবার রমণীর কতটা চারিত্রিক স্খলন হলে যে তিনি সন্তান সম্ভবা হয়ে পড়েন, এটা তো একটা ভীষণ নৈতিক স্খলন। তো সেই সময় পুনেতে যে গোড়া সংবাদপত্র ছিল, খুব বিখ্যাত সংবাদপত্র পুনে বৈভব, এবং ওই পুনে বৈভবে বিজয়লক্ষ্মীকে সমালোচনা করে ধারাবাহিকভাবে সিরিজ অফ আর্টিকেলস প্রকাশিত হতে থাকে।
হ্যাঁ, কারণ বিধবা হওয়া সত্ত্বেও যে কোনো অন্য কোনো পুরুষের সঙ্গে তার শারীরিক সম্পর্ক হয়েছিল এবং এই কারণেই তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন। এই ব্যাপারটা সামনে চলে আসে এবং সংবাদপত্রে যে লেখাগুলি ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে তাতে বলা হয় যে সব নারীরাই, শুধু বিজয়লক্ষ্মী একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, তাতে বলা হয় যে সব নারীরাই হচ্ছে নৈতিকভাবে অধঃপতিত এবং বলে সব নারীকেই এভাবে একটা সমালোচনার তীর তার দিকে ছুঁড়ে দেওয়া হয়। এবং এই গোঁড়া যে লেখাগুলো এবং প্রগতি বিরোধী, নারী প্রগতি বিরোধী যে লেখাগুলো যখন ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে পুনে বৈভব সংবাদপত্রে, তখন তারাবাই তার কলম তুলে নেন। এবং আমরা একটা কথা জানি যে পেন ইজ মাইটার দ্যান দ্য শোড, তলোয়ারের থেকেও কলমের জোর অনেক বেশি। এবং তারাবাই সেই বয়সে সেটাই তিনি প্রমাণ করেছিলেন। মারাঠি ভাষায় তিনি একটি পুস্তিকা রচনা করেন, খুবই পাতলা পুস্তিকা, 82 পাতা বা এরকম। তার ছিল স্ত্রী পুরুষ তুলনা, এ কম্পারেটিভ স্টাডি বিটুইন মেন অ্যান্ড উইমেন। তাতে তিনি সমাজে যে প্রচলিত বা বিদ্যমান যে লিঙ্গ বৈষম্য তাকে আক্রমণ করে এই লেখাটি তিনি লিখলেন এবং সেখানে পদে পদে তিনি নারীর অধিকার নিয়ে প্রশ্ন তুললেন এবং নিজের যুক্তি বা নিজে যেটা মানতেন, বিশ্বাস করতেন, সেটাকেই শুধু তুলে ধরা নয়, তিনি যেটা করলেন যে সেই সময় নানান রকম সাহিত্য রচনা হতো না, এগুলো বেরিয়েছিল স্ত্রী চরিত, মনোরমা, মুক্তমালা। এইখানে দেখা যেত যে যারা সংকীর্ণ মনা নারী বা পুরুষ, তারা এই ধরনের সামাজিক ঘটনাগুলোকে আক্রমণ করে মেয়েদের চরিত্র, নৈতিক চরিত্রের স্খলন নিয়ে তারা প্রশ্ন তুলতেন। হ্যাঁ, এবং তারা তাদের মনে একটা লিঙ্গ ছাঁচ বা লিঙ্গ ভূমিকা, হ্যাঁ, নারীর একটা নৈতিক অবস্থান কেমন হওয়া উচিত সেই বিষয়ে তাদের মনে যে বদ্ধমূল ধারণা ছিল, তাদের লেখনীর মধ্যে দিয়েই তারা সেগুলোকে বারবার তুলে ধরতেন। এবং আমরা জানি যে প্রস্টিটিউট বা পতিতা নারী যারা, তারা দীর্ঘদিন ধরেই সমাজে আছে। এটা নিয়ে গান্ধীর লেখার মধ্যেও আমরা পাই, হ্যাঁ, যে তিনি পতিতাদের তত দোষ দেননি যত দোষ দিয়েছেন যে পতিতা গৃহে যারা গমন করতেন সেই পুরুষদেরও তিনি বলেছেন যে তাদের সমাজ ছোট চোখে দেখে, তাদের হেয় করে, ঘৃণা করে। তাহলে যে পুরুষরা শারীরিক সুখের সন্ধানে তাদের কাছে যান, তারাও কিন্তু সমভাবে দোষী। এটা গান্ধী লেখার মধ্যেও আমরা পাই। তো এই সমাজে তখন মহারাষ্ট্রে যেসব পতিতালয় এগুলো ছিল, সেখানে যেসব পতিতা মেয়েরা অর্থনৈতিক কারণেই মূলত এই ধরনের একটা খুব নিচু বৃত্তি তারা বেছে নিয়েছিলেন, হ্যাঁ, তাদের সমস্যাগুলো কি সেটা তিনি বোঝার চেষ্টা করেছিলেন। অনেকটা তার দৃষ্টিভঙ্গিটা ছিল, তিনি লেখিকা হলেও সমাজ সংস্কারকের একটা দৃষ্টিভঙ্গি দিয়ে তিনি জিনিসগুলোকে দেখার চেষ্টা করতেন। হ্যাঁ, এবং সমাজে প্রচলিত যেগুলো বললাম, একটু আগেই বললাম, বহু বিবাহ বা পলিগামি, বাল্যবিবাহ, হ্যাঁ, চাইল্ড ম্যারেজ বা বলপূর্বক ইচ্ছার বিরুদ্ধে গিয়ে জোর করে মেয়েদের বিয়ে দেওয়া, এইগুলোকে তিনি তার লেখার মধ্যে দিয়ে তুলে আনেন। এবং এই যে বললাম যেটা স্ত্রী পুরুষ তুলনা, তার যে পুস্তিকা, সেখানে তিনি এমন কতগুলো প্রশ্ন তোলেন, হ্যাঁ, যে বললেন যে মেয়েরা যে সমাজে আজকে অবদমিত, অবহেলিত, নানাভাবে তারা ঘরে বাইরে যে নিপীড়িত, বাইরে বেরোবার সুযোগ সে সময় মেয়েদের খুব একটা ছিল না, কিন্তু যে ঘরটাকে আমরা মনে করি খুব নিরাপদ আশ্রয়, সেই জায়গাটাও যে নিরাপদ নয়, সেখানে যে কিভাবে লিঙ্গ বৈষম্য থাকে, মেয়ে যে তখন ছিল এক্সটেন্ডেড ফ্যামিলি বা যৌথ পরিবার, সেখানে দেখা যেত যে স্বামী ছাড়া আর অন্য অন্য যারা পারিবারিক সদস্য, তারা কিভাবে মেয়েদের শারীরিক নির্যাতন বা হেনস্থা করে, বিশেষ করে সে যদি বিধবা হয়, সেই বিষয়গুলো তিনি মানুষের দৃষ্টি আকর্ষণ করলেন। এবং তিনি বারবার বললেন যে সমাজে বিধবা মেয়েরা যে অন্যায় অবিচারের শিকার হয়, সেটা আমাদের ভালো করে বোঝা উচিত। সেই জন্য বিধবাদের সমস্যাটাকে আমাদের গুরুত্ব সহকারে বিচার করতে হবে। এছাড়া সমাজে একটা প্রচলিত কথা চালু আছে, আমরা জানি, পতিব্রতা, মানে যে স্বামীর প্রতি ভীষণভাবে অনুগত এবং যে পিতৃতান্ত্রিক পরিবার কাঠামো, নিয়ম কানুন বা সমাজ কাঠামো, নিয়ম কানুনগুলোকে, মূল্যবোধগুলোকে অন্ধভাবে অনুসরণ করে, কখনো তার বিরুদ্ধাচরণ করে না, তাদেরই পতিব্রতা বলা হয়। সেখানে তারাবাই বললেন আসলে পতিব্রতা
এই ধারণার মধ্যে দিয়ে পুরুষের যে ডমিনেশন বা আধিপত্য নারীর ওপর জোর করে চাপিয়ে দেওয়া হয়, এবং নারী আর কোনো উপায় থাকে না, যেহেতু যারা অর্থনৈতিকভাবে স্বনির্ভর নয়, তারা যেহেতু সেরকম শিক্ষিতা নয়, তারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন না, ফলে সারা জীবন ধরে এই আধিপত্যের কাছে তাদের মাথা নত করে থাকতে হয় বা অনুগত হয়ে থাকতে হয়। হ্যাঁ, সেই জন্য তিনি, আমি জানি না যে 1856 সালে বিদ্যাসাগর যে আইন পাশ করলেন, হিন্দু উইডোজ রিমারেজ অ্যাক্ট, সেই খবর তারাবাইয়ের কাছে পৌঁছেছিল কিনা জানি না, কিন্তু তিনি তার এই বিধবাদের এই করুণ অবস্থা দেখে তিনি বিধবাদের পুনর্বিবাহের কথাও কিন্তু তা বলেন, এবং তিনি বারবার প্রশ্ন তোলেন যে বিধবা হওয়ার পর মেয়েরা কেন তাদের অলংকার খুলে ফেলবে, কেন চুল কেটে ফেলবে, কেন তারা কোনো রঙিন শাড়ি পরতে পারবে না, কোনো রকমের সাজ পোশাক কেন তারা করতে পারবে না, এবং কেন সে একটা একাকী বা নিঃসঙ্গ জীবনকে সে বেছে নেবে। হ্যাঁ, কারণ এটা তো কেউ ভাবেন না যে একজন অকালে একজন স্বামীর চলে যাওয়া, তার মৃত্যুটাই তো একটা তার কাছে বিরাট একটা ক্ষতি। সুতরাং সেখানে সমাজের উচিত, পরিবারের উচিত তাকে তার উপর অন্ধ নিয়ম কানুন গোঁড়ামি এগুলো না চাপিয়ে তাকে সহানুভূতির সঙ্গে দেখা, এবং তার তার জন্য একটা সমবেদনা প্রকাশ করা। কিন্তু অদ্ভুতভাবে আমাদের সমাজে হয়তো এখনো প্রচলিত আছে, আগের মতো না থাকলেও, যে কোনো বিবাহ অনুষ্ঠানে বা শুভ সামাজিক অনুষ্ঠানে বিধবারা উপস্থিত থাকতে পারেন না, তাদের বলা হয় অশুচি বা অশুভ। এখনো দেখা যায় যে খোদ কলকাতাতেই আমি দেখেছি যে একজন বিধবা, তার বাড়িরই আত্মীয় বিয়ে হচ্ছে, কিন্তু সে কোনো রকম অনুষ্ঠানে সে থাকতে পারছে না, কিন্তু অন্য সব কাজগুলো করছে যেগুলো তার করার, কিন্তু ওই অনুষ্ঠানে সে থাকতে পারছে না। এমনকি এমনও দেখা যায় যে আমাদের সমাজে একজন বিধবা মা যখন তার কন্যার বিবাহের সমস্ত দায়ভার গ্রহণ করে তাকে পাত্রস্থ করছেন, তখনও শুভ কাজে তাকে অন্য আত্মীয়রা, মানে যারা সধবা, তারা সেখানে পার্টিসিপেট করেন, বিধবাকে সেখান থেকে বাদ দিয়ে দেওয়া হয়, বা লোকলজ্জার ভয়ে কিংবা সমালোচনার ভয়ে দেখা যায় তিনি নিজেকে এখান থেকে উইথড্র করে নেন। এটা নিয়ে কিন্তু তারাবাই তখনকার সময়ই প্রশ্ন তুলেছেন যে কেন তাকে, তার স্বামী চলে গেছেন বলে কেন তাকে অশুচি বা অশুভ বলা হবে, হ্যাঁ, এবং কেন তাকে কোনো সামাজিক শুভ অনুষ্ঠানে যে তাকে ব্রাত্য করে রাখা হবে। কিন্তু উল্টোটা তো হয় না। একজন পত্নী বা স্ত্রীর মৃত্যুর পর স্বামীর ক্ষেত্রে কি এই ব্যাপারগুলো ঘটে? কখনোই ঘটে না। বরং দেখা যায় স্বামীর পুনর্বিবাহের ক্ষেত্রে পরিবারের সদস্যদের ভীষণভাবে সমর্থন বা সম্মতি থাকে, এবং একটা সুন্দর বিবাহিত জীবন স্বামী তার স্ত্রীর মৃত্যুর পরেও যখন তিনি দ্বিতীয়বার বিবাহ করেন, সেই জীবন কাটাতেও তার কোনো অসুবিধা হয় না। সুতরাং এই যে সমাজে প্রতি স্তরে যে বৈষম্যটা রয়েছে, পরিবারের মধ্যে যে বৈষম্য রয়েছে, হ্যাঁ, যে তিনি এর বিরুদ্ধে তার গলার স্বর তুলেছিলেন, এবং তিনি বলেছিলেন যে নারী ও পুরুষের মধ্যে পরিবারের কাঠামোর মধ্যে এবং সামাজিক কাঠামোর মধ্যে যে অবস্থানটা কাম্য, সেটা হচ্ছে একটা সাম্য ভিত্তিক অবস্থান। দুজনের মধ্যে একটা সাম্য থাকবে, বোঝাপড়া থাকবে, সেটাই, তাহলেই দুজনের মধ্যে সম্পর্কটা ভালো হবে। কিন্তু দুঃখের বিষয় যে পিতৃতন্ত্র প্রতি মুহূর্তে যে নারীকে কোণঠাসা করে, নারীকে মার্জিনালাইজ করে এবং পুরুষেরকে ডমিনেশন প্রকাশ করতে সাহায্য করে, সেটা হচ্ছে যে পুরুষের ক্ষমতা, পিতৃতন্ত্রে পুরুষকে যে ক্ষমতা দেওয়া হয় এবং তার যে অর্থবল থাকে, সেটাই হচ্ছে পুরুষের মূলধন, যার মাধ্যমে পুরুষ নারীর ওপরে এই ধরনের আধিপত্য প্রতিষ্ঠা করতে পারে বা চায়। এবং তিনি ইতিহাসের উদাহরণ টেনে বলেছেন যে যখন কোনো পুরুষ উত্তরাধিকারী না থাকলে আমরা দেখেছি যে রাজার মৃত্যুর পর যে কি হয়, একটা রাজ্যটা কে শাসন করবে সেটা নিয়ে একটা ভীষণভাবে ক্রাইসিস বা সংকট দেখা দেয়। হ্যাঁ, কিন্তু যদি দেখা যায় নারীকে পুনর্বিবাহের অধিকার দেওয়া হয়, তাহলে কি হবে, নারী তার অধিকার হারাবে না এবং রাজ্যেরও স্থায়িত্ব রক্ষিত হবে। অর্থাৎ নারী যদি দ্বিতীয়বার বিবাহ করে, তার রাজ্যে সন্তান হয়, তাহলে সেই রাজ্যের রাজ্যের শাসনভার তার উপরেই অর্পিত হতে পারে, কিন্তু সেই সময় সমাজে কখনোই সেটা মেনে নেওয়া হতো না। এবং তিনি নিজে যেহেতু কোনো প্রথাগত শিক্ষার সুযোগ লাভ করেননি, এবং সেখানে তার বাবা একজন পুরুষ হয়েও তাকে 3টে ভাষায় পারদর্শী করেন এবং নানান বিষয়ে তাকে শিক্ষাদান করেন, সেই জন্য তিনি আজীবন নারী শিক্ষাকে ভীষণভাবে সমর্থন করে গেছেন।
এবং তার বিরুদ্ধে তার সমর্থনে তার যুক্তি ছিল যে শিক্ষা কি দেয় আমাদের, শিক্ষা দেয় আমাদের সাহস, শিক্ষা বিরুদ্ধ পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার মতো মনোবল আমাদের দেয়। হ্যাঁ, সুতরাং আর একটা কি দেয়, শিক্ষা প্রতি পদে মেয়েদের সচেতন করে, তাদের মধ্যে সচেতনতা প্রসারে শিক্ষা একটা বড় ভূমিকা নেয়। কারণ একটা শিক্ষিত মহিলাই সে যুক্তিসিদ্ধ ভাবনায় উদ্বুদ্ধ হতে পারে, সমাজে প্রচলিত নানান ধরনের যে কুসংস্কার সেগুলো সম্পর্কে সে সচেতন হতে পারে, ভালো এবং মন্দ এই দুটোর মধ্যে সে ফারাক করতে পারে। হ্যাঁ, সুতরাং শিক্ষিত নারী তার জীবনের নানা ক্ষেত্রে শিক্ষা দ্বারা উপকৃত হতে পারে। সবচেয়ে বড় কথা, যখন তার মধ্যেই একটা র্যাশনালিটি গড়ে ওঠে, যুক্তিসিদ্ধতা, তখন জীবনে কোনো ক্রাইসিস আসলে, অর্থাৎ জীবনে কোনো যদি সংকট সময় এসে উপস্থিত হয়, তখন সে সিদ্ধান্ত নিতে পারে যে কি করতে হবে। হ্যাঁ, সুতরাং শিক্ষা যেমন সচেতনতা দেয়, তার সঙ্গে সঙ্গে মেয়েদের মনে সাহসও যোগায়। এবং যে পত্রিকার নাম আগেই বললাম, বিজয়লক্ষ্মীর কেসটাকে নিয়ে পুনে বৈভব পত্রিকায় যে ধারাবাহিকভাবে মেয়েদের বিরুদ্ধে যে আর্টিকেলগুলো বা লেখাগুলো প্রকাশিত হতে থাকে, তাতে তিনি এই যে দুজন সম্পাদক ছিলেন পুনে বৈভবের, তাদের তিনি ভীষণভাবে আক্রমণ করেন তারাবাই। কারণ তিনি বললেন যে এরা হচ্ছেন মহিলাদের শত্রু। হ্যাঁ, একটি মহিলার জীবনে, বিজয়লক্ষ্মীর জীবনে হয়তো একটা ঘটনা ঘটেছে, সেটা একটা বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু তার মধ্যে দিয়ে তিনি জেনারেলাইজ বা সাধারণীকরণ কেন করছে যে সব মেয়েরাই নৈতিকভাবে তাদের চরিত্রের স্খলন ঘটেছে, সব মহিলাকেই তারা এরকম ভাবে ইয়ে করছেন কেন। এবং যদি আমরা সমাজ পরিবর্তনের কথা ভাবি, তাহলে তো সেই পরিবর্তন তো মহিলাদের মধ্যে দিয়েই তো আসে। সুতরাং কোনো মহিলার ক্ষেত্রে যদি এরকম ঘটনাও ঘটে, তাহলে সেটাকে এভাবে সমালোচনা করার একটা বড় জায়গা কেন ইয়ে হবে, হ্যাঁ, সমালোচনা কেন করা হবে, সেটার যুক্তিগ্রাহ্য একটা ব্যাখ্যা তো বরং দেওয়া যেতে পারে। এবং বিজয়লক্ষ্মীর ক্ষেত্রে একটা নৈতিক স্খলন ঘটেছিল বলে সেটা যে সব মেয়েদের ক্ষেত্রেই প্রযোজ্য, এটা তিনি কখনোই মনে করেননি। সেই জন্য তিনি এই দুই সম্পাদক, এই পুনে বৈভব পত্রিকার সঙ্গে যুক্ত যে দুই সম্পাদক, তাদেরকে তিনি ভীষণভাবে আক্রমণ করেন এবং চিহ্নিত করেন মেয়েদের শত্রু হিসাবে। এবং যেটা বিদ্যাসাগরও ফিল করেছিলেন, যে যেসব মেয়েরা তখন বাল্যবিবাহ ছিল, ফলে দেখা যেত খুব বৃদ্ধ লোকের সঙ্গে তাদের বিয়ে দিয়ে দেওয়া হতো, এবং তাদের যখন তারা যৌবনে পা দিয়েছে সেই অবস্থাতেই তারা বিধবা হয়ে যেতেন। ফলে তখন বিধবা বিবাহকে যে সময় নিষিদ্ধ ভাবা হতো, কিন্তু একদিকে দেখা গেল সেই সব তরুণী মেয়েরা, তাদের শারীরিক চাহিদা রয়েছে বা তাদের যৌন চাহিদা রয়েছে, সুতরাং সেটা তো খুব অন্যায় নয়, সেটা তো খুব স্বাভাবিক। হ্যাঁ, সুতরাং কেন তাদের সেটা যদি তাদের মধ্যে থাকে, তারা যদি অন্য কারোর সঙ্গে মেশেনও, হ্যাঁ, সম্পর্কও গড়ে তোলেন, তাহলে অপরাধ কোথায়? আর বিবাহ বহির্ভূত সম্পর্ককেও তখন জানি যে আজকের দিনে কোনো ব্যাপার নয়, এখন বরং দেখা যায় এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারটাই একটা সমাজ গ্রাহ্যতা পেয়ে গেছে। কিন্তু তখনকার দিনে বিবাহ বহির্ভূত সম্পর্কের ক্ষেত্রে সবসময় মেয়েদেরই দোষ দেওয়া হতো, যে মেয়েটার চরিত্র স্খলন ঘটেছে বলেই সে অন্য পুরুষের সঙ্গে আসক্ত হয়েছে। কিন্তু তারাবাই কতটা আধুনিক মনস্কা ছিলেন আমরা তার এই বইয়ে প্রকাশিত লেখা থেকে জানতে পারি। যে তিনি বলেছেন যে একটা মেয়ে বিবাহ বন্ধনের মধ্যে থেকে যখন অন্য পুরুষে আসক্ত হচ্ছে, তখন তো আমরা এমন ভাবেও ভাবতে পারি যে মেয়েটি, তার স্বামী তাকে সুখী করতে পারেনি। হ্যাঁ, সে কোনোভাবে তার জীবনে অপূর্ণতা ছিল, সেই অপূর্ণতাটা সে হয়তো অন্য পুরুষের মধ্যে সন্ধান করতে চাইছে বলেই সে অন্য সম্পর্কে লিপ্ত হয়েছে। এবং এটাকে সমাজে তখন বিবাহ সম্পর্কের বাইরে গিয়ে কারোর সঙ্গে সম্পর্ক গড়ে তোলা, এটাকে তখনকার দিনে একটা ব্যভিচার বলে ভাবা হতো। তিনি বলেছেন ব্যভিচার যদি অপরাধ হয়, তাহলে সেটা পুরুষের ক্ষেত্রেও, তার জন্য যদি শাস্তি কোনো ধার্য হয়, সেটা পুরুষের ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া উচিত, কোনো নারীর ক্ষেত্রে কেন? কারণ একজন পুরুষও যদি তার বিবাহ সম্পর্কের বাইরে গিয়ে অন্য কোনো নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন, সেটাও কিন্তু সমভাবে অপরাধ। যেমন নারীদের ক্ষেত্রে বলা হচ্ছে একটা অপরাধ এবং তার জন্য শাস্তি তাকে ধার্য করা হচ্ছে, তাহলে পুরুষের ক্ষেত্রেও সেটা কেন অপরাধ বলে বিবেচিত হবে না? সুতরাং তিনি বলেছেন যে ব্যভিচার যদি একটা সামাজিক অপরাধ হয় এবং তার জন্য যদি যারা
মানে সমাজের যারা কর্তা ব্যক্তি তারা যদি মনে করেন বা আদালত যদি মনে করে যে তার জন্য তাকে শাস্তি ধার্য করা হবে, তাহলে সেটা শুধু নারীর ক্ষেত্রে নয়, নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই সমভাবে প্রযোজ্য হওয়া উচিত। এবং তিনি যেহেতু 3টি ভাষাতেই দক্ষ ছিলেন, সেই জন্য তিনি বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করেছিলেন, এটা জানতে যে বিভিন্ন শাস্ত্রে নারীর অবস্থান কিরকম। এবং যখন তিনি দেখলেন যে ধর্মীয় শাস্ত্রগুলোতে নারীকে এরকম নিচু চোখেই দেখা হয়েছে, তখন তিনি তার সমালোচনা করে বলেন যে নারীর যে সমাজে একটা নিচু অবস্থান দিয়ে তাকে চিহ্নিত করা হয়, কিন্তু সমাজে বা পরিবারে তার যে অবদান থাকে, কই সেটা নিয়ে তো কখনো কোনো কথা বলা হয় না। যে কখনো সে স্ত্রী হিসেবে, কখনো সে কারুর সহোদরা হিসেবে, কখনো তার মা হিসেবে নারী নানান ধরনের ইতিবাচক ভূমিকা পালন করে থাকে, যার দ্বারা আমাদের পরিবার উপকৃত হয়, আমাদের সমাজ উপকৃত হয়, আমাদের সামাজিক সম্পর্কগুলো ভীষণভাবে ঋদ্ধ হয়, এবং সেটা সত্যি সত্যি প্রশংসার দাবি রাখে। কিন্তু সমাজপতিরা বা যারা শাস্ত্রকার তারা কখনো নারীর এই ইতিবাচক ভূমিকাগুলো নিয়ে তেমনভাবে আলোচনা করেননি। কোথায় তার স্খলন হলো, কোথায় সেই সামাজিক রীতিনীতিগুলো ঠিকমতো অনুসরণ করতে পারলো না, বা পিতৃতন্ত্রের বেড়াজালের মধ্যে নিজেকে আবদ্ধ রাখতে অক্ষম হলো, সেইগুলোকে তার স্খলন বলে চিহ্নিত করে তাকে সবসময় তার দিকে সমালোচনার তীর নিক্ষেপ করা হয়েছে, তাকে নৈতিকভাবে স্খলিত বলে তাকে লেবেল করা হয়েছে। এগুলোকে তিনি ভীষণভাবেই সমালোচনা করেছেন। এবং এখানে যেটা বলার, যে বইটা নিয়ে আমরা বলছি স্ত্রী পুরুষ তুলনা বা কম্পারিজন বিটুইন দ্য মেন অ্যান্ড উইমেন, এই পুস্তিকাটি তৎকালীন থেকে পুনে থেকে শ্রী শিবাজি প্রেস থেকে যখন প্রকাশিত হয়, তখন সমাজে এটা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। তো সেটা আমরা জানি যে আজ নয়, যে এই যখন তিনি জন্মেছেন তার 100 বছর পর আমরা দেখছি যে ফরাসি নারীবাদী তাত্ত্বিক সিমন দা বোভোয়া লিখছেন সেকেন্ড সেক্স, যেটা 1949 সালে প্রকাশিত হয়। এবং তার জন্মের অনেক আগেই কিন্তু 1792 সালে আমরা দেখি মেরি উস্টনক্রাফট লিখছেন দ্য ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ দ্য উইমেন উইথ দ্য পলিটিক্যাল অ্যান্ড মরাল স্ট্রিকচার্স। তো সেই বইও যখন প্রকাশিত হয় তখনও ভীষণভাবে নিন্দার ঝড় ওঠে, যে একজন কি বেহায়া মহিলা, তিনি মেয়েদের শিক্ষার অধিকার, মেয়েদের রাজনৈতিক অধিকার নিয়ে প্রশ্ন তুলেছেন এবং সেই নিয়ে বই লিখেছেন। এবং ঠিক তার 1 বছর আগে টমাস পেইন যখন রাইটস অফ মেন বলে বই লেখেন, সেই বইটা ছিল বেস্ট সেলার, কারণ সেখানে তিনি পুরুষের অধিকার নিয়ে কথা বলেছেন। তাহলে দেখা যাচ্ছে যে শুধু ভারতের মতো সেই যুগে পিছিয়ে পড়া একটা দেশেই নয়, উপমহাদেশেই নয়, যে আমরা পশ্চিমী উন্নত দেশেও দেখেছি যে নারী যখন নিজের সমস্যাগুলোকে তুলে ধরছে, হ্যাঁ, বা তার অধিকারের সপক্ষে তার যুক্তি সাজাচ্ছে, তখনও কিন্তু তাকে সমালোচনার হাত থেকে সে কিন্তু রেহাই পায়নি। যদিও সেই বই পরবর্তীকালে যখন নারী আন্দোলন হলো পশ্চিমে, হ্যাঁ, সেই বই একটা তাদের কাছে একটা আলোকবর্তিকার মতো কাজ করেছিল, মানুষ অনেক মহিলাদের পথ দেখিয়েছিল। এবং পরবর্তীকালে যখন তার প্রায় অনেক বছর পরে, প্রায় 72-74 বছর পরে যখন জন স্টুয়ার্ট মিল লিখলেন সাবজুগেশন অফ উইমেন 1869 সালে, তখন আমরা দেখি যে তখন তিনি মেরি উস্টনক্রাফটকে ভীষণভাবে সমর্থন করেছিলেন। এবং ব্রিটেনে, তৎকালীন ব্রিটেনে যে গোঁড়া সমাজে মেয়েরা কোন কোন অধিকার থেকে বঞ্চিত এবং মেয়েদের কোন অধিকার পাওয়া উচিত, শিক্ষার অধিকার, রাজনৈতিক অধিকার, কারণ আমরা জানি যে সেই সময় মেয়েদের ভোটাধিকার ছিল না, রাজনৈতিক অধিকার থেকেই তারা বঞ্চিত ছিল। সুতরাং সেগুলো যে তাদের পাওয়া উচিত, একজন পুরুষ তাত্ত্বিক হয়েও জন স্টুয়ার্ট মিল, হ্যাঁ, সেগুলোকে তুলে ধরেছিলেন। তো এবং যাই হোক, আমি আবার আমার আলোচনায় ফিরি। তা 1882 সালে যখন এটা প্রকাশিত হয়, আমরা দেখি যে সেই সময় পুনেতে যেগুলো লোকাল নিউজ পেপার ছিল, সেখানে তাকে নিয়ে ব্যঙ্গ, বিদ্রুপ, মস্করা এগুলো হয়। ঠিক একদম অনুরূপ ভাবে বলতে পারি 1792 ভিন্ডিকেশন প্রকাশের পরেও মেরি উস্টনক্রাফটকে এইভাবে পোস্টার পড়ে, বিভিন্ন সংবাদপত্রে তার নামে কোলাম লেখা হয়, হ্যাঁ, নানান কুকথা লেখা হয় যেগুলো এখানে বলার যোগ্য নয়। তো এখানেও দেখলাম যে তাকে নিয়ে মস্করা করতে থাকে, যে বাবা তিনি বিজয়লক্ষ্মীর মতো একটা স্খলিত চরিত্রের মহিলাকে সমর্থন করে তিনি এইগুলো ইয়ে করছেন, সেই জন্যে কিন্তু তিনি এর কোনো জবাব তিনি সেখানে দেননি। এমনকি খুব আশ্চর্যের ব্যাপার যে সমাজ সংস্কারক
জ্যোতিবা ফুলের নাম আমি একটু আগেই বললাম। হ্যাঁ, জ্যোতিবা ফুলে এবং তার স্ত্রী সাবিত্রীবাই ফুলের কথা আমরা সকলেই জানি। এবং জ্যোতিবা ফুলের দুজন সহকর্মী ভালেকার এবং লোখান্ডেও, তারাও দেখো যে তারা সমাজ সংস্কারক এবং সত্যসাধক সমাজের সঙ্গে যুক্ত, এবং তারা মানে সোশ্যাল রিফর্ম আনতে চান। যে তারা যখন এই লেখা পড়েন, হ্যাঁ, তারা কিন্তু ভীষণভাবে এই লেখার বিরুদ্ধাচরণ করেন, সমালোচনা করেন। হ্যাঁ, সুতরাং অনুমান করে আমরা নিতে পারি যে সমাজের নানা স্তরে তার পুস্তিকাকে ঘিরে যে ব্যঙ্গ বিদ্রুপ নিক্ষেপ করা হয়, যে সমালোচনার ঝড় উঠেছিল, তিনি হয়তো তার কোনো জবাব দেননি, কিন্তু আমরা দেখতে পাই যে আস্তে আস্তে তিনি লোকচক্ষুর আড়ালে চলে গিয়েছিলেন। কারণ সেই সময় একটা গোড়া সমাজে একটা মহিলাকে নিয়ে যে ঘরে বাইরে বাইরে বিশেষ করে বাইরের সমাজে পুরুষরা আলোচনা করছেন এবং বিভিন্ন স্থানীয় সংবাদপত্রে তাকে নিয়ে সমালোচনা লেখা হচ্ছে, তো সেটা কখনোই তাকে নিশ্চয়ই একটা ভালো একটা ফিলিং তাকে দেয়নি। হ্যাঁ, কিন্তু জ্যোতিবা ফুলে তাকে সমর্থন জানিয়েছিলেন এবং তার সহকর্মীরা যে তাকে এরকম ভাবে ব্যঙ্গ বিদ্রুপ করেছিল সেটা নিয়ে তিনি খুব ব্যথিত হয়েছিলেন। এবং সৎসার বলে যে পত্রিকার যে সেকেন্ড ইস্যু যখন প্রকাশিত হয়, তখন সেখানে তিনি এই বইটি, স্ত্রী পুরুষ তুলনা, এটার সমর্থনে তিনি লিখেছিলেন। এবং সেটা তার এতটাই ভালো লেগেছিল যে তারাবাইকে তিনি চিরজীবিনী, মানে যেটা হয়তো ইয়েতে বলা হয় যে মাই ডিয়ার ডটার, এইরকম সম্বোধন করে তিনি তার বিরুদ্ধে এবার যাবৎকাল যে ব্যঙ্গ বিদ্রুপ সমালোচনা নিক্ষেপ করা হয়েছে, সেটাকে তিনি মনে করেছিলেন যে এর কোনো জাস্টিফিকেশন নেই, এটা হচ্ছে অমূলক। হ্যাঁ, এবং বরং তিনি যেটা করেছিলেন যে ওই রকম একটা গোঁড়া সমাজের মধ্যে দাঁড়িয়ে যে তিনি বাস করে, বলা ভালো, তিনি যে এই ধরনের একটা সাহস দেখিয়েছিলেন এরকম একটা পুস্তিকা লেখার, এবং মেয়েদের যে এগুলো যে সমস্যাগুলো তারা মোকাবিলা করতো সমাজে, সেইগুলোকে তিনি চিহ্নিত করতে পেরেছিলেন খুব সুন্দরভাবে, যে বাল্যবিবাহ, বহু বিবাহ, বিধবাদের সমস্যা, প্রত্যেকটা জিনিসকে তিনি খুব র্যাশনালি তার লেখার মধ্যে তিনি তুলে এনেছিলেন। সুতরাং তার এই প্রচেষ্টাকে তিনি মনে করেছিলেন যে খুব সৎ প্রচেষ্টা, এবং সেটা সেই জন্য তিনি প্রশংসা করে তাকে চিরজীবিনী বলেছিলেন। এবং আমরা দেখি যে আজকের সমাজেও কিন্তু এই সমস্যাগুলো কোনো না কোনো ভাবে এখনো কিন্তু প্রাসঙ্গিক। কারণ আমরা সারা ভারতের দিকে যদি তাকাই, গ্রামাঞ্চলে তাকাই, তাহলে দেখবো যে সর্বত্র কিন্তু মেয়েদের ইয়েতে যেগুলো রয়েছে, মেয়েদের নানান ধরনের এখনো অসুবিধের মধ্যে তাদের চলতে হয়। সর্বত্রই যে তারা আরবান এডুকেটেড মেয়েরা যে সুযোগ সুবিধাগুলো পায়, তারা সেগুলো পান না। সুতরাং তাদের যে অসুবিধেগুলো আমরা নানান ভাবেই দেখি, সংবাদপত্রেও দেখি যে এখনো কিন্তু মেয়েরা নানান রকম ভাবে হিংসাত্মক আচরণের শিকার হয়, নানান রকম ভাবে বঞ্চনার শিকার হয়। হ্যাঁ, সুতরাং সেটা যে সমাজ থেকে একেবারেই চলে গেছে, যদিও পূর্বের তুলনায় আজকের সমাজ অনেক বেশি প্রগতিশীল, কিন্তু তবুও তার তোলা যে বৈষম্যমূলক যে বিষয়গুলো, সেগুলো কিন্তু যে প্রাসঙ্গিকতা হারিয়ে গেছে সেটা আমরা বলতে পারি না। এবং শুধু তাই নয় যে তিনি শুধু সমস্যাগুলোকেই যে চিহ্নিত করেছেন তা নয়, এই সমস্যাগুলো পেছনে কি ধরনের পুরুষালী মনোভাব কাজ করছে একটা পুরুষতান্ত্রিক বা পিতৃতান্ত্রিক সমাজে এবং পরিবারে, তার কতগুলো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যাও তিনি তার বইতে তুলে ধরেছেন। হ্যাঁ, কিন্তু দুঃখের বিষয় যে এই বইটি ছাড়া, যেটাকে বলতে পারি যে ভারতে লিখিত মানবীবিদ্যার প্রথম বই, এবং তার জন্য আমি মানে আমার শিরোনামটা দিয়েছি যে পায়োনিয়ার ইন্ডিয়ান ফেমিনিস্ট। হ্যাঁ, সারা পৃথিবী খুঁজলে হয়তো এরকম বই নিশ্চয়ই পাওয়া যাবে। হ্যাঁ, মেরি অ্যাস্টেল কবেই লিখেছিলেন বই। হ্যাঁ, কিন্তু ভারতে লিখিত প্রথম মানবীবিদ্যার বই হচ্ছে এই স্ত্রী পুরুষ তুলনা। কিন্তু পরবর্তীকালে হয়তো তার বিরুদ্ধে যে সমালোচনা হয়, ব্যঙ্গ বিদ্রুপ করা হয়, তাকে সমাজে কোণঠাসা করা হয়, সেই জন্যে আমরা পরবর্তীকালে যে তিনি আর নতুন ধরনের কি ভাবনা চিন্তা করছেন সেই সম্পর্কে আমরা তেমন কিছু আর জানতে পারি না। এটা আমাদের কাছে খুব একটা দুঃখের ব্যাপার। হ্যাঁ, এবং এখানে আমি একজনের কথা নিশ্চয়ই বলতে চাই, তিনি হচ্ছেন বিশিষ্ট ঐতিহাসিক রামচন্দ্র গুহ, তার নাম আমরা সকলেই জানি। রামচন্দ্র গুহ বলেছেন যে তারাবাইয়ের এই পুস্তিকাটি অত্যন্ত উল্লেখযোগ্য এই কারণে যে এই পুস্তিকার মধ্যে তিনি সামাজিক সমস্যাগুলোকে যেভাবে তুলে ধরেছিলেন, সেটা সত্যি সেই যুগে একটা খুব সাহসের এবং প্রশংসার কাজ।
এবং মনে রাখতে হবে যে সময় নারীর শিক্ষার অধিকার ছিল না, সেই সময় তিনি নিজে বাড়িতে বাবার কাছ থেকে লেখাপড়া শিখে নিজেকে স্বশিক্ষিত করে যে লিঙ্গ বৈষম্যের যে বিদ্যমান যে বাস্তবতার ছবি তিনি তুলে ধরেছিলেন এবং সমালোচনা করেছিলেন, এবং তিনি বলেছিলেন যে এগুলোর প্রতিকার হওয়া উচিত। কেন যারা সমাজপতি বা সমাজের মাথায় যারা বসে আছেন তারা সবসময় একচোখা হবেন, শুধু পুরুষদের ব্যাপারটাই দেখবেন, মেয়েদের সমস্যাগুলো তারা কেন এড়িয়ে যাবেন। এবং এখানে তার এই স্ত্রী পুরুষ তুলনার মধ্যে যে কথাগুলো তিনি বলেছেন আমি এখানে একটু বলতে চাই যে ঈশ্বরকে আমি একটি প্রশ্ন করতে চাই যে আপনাকে বলা হয় যে আপনি হচ্ছেন সর্বত্র বিরাজমান, এবং সেই জন্যে সবাই আপনাকে সমানভাবে পায়, নারী পুরুষ নির্বিশেষে, কিন্তু যে সেই জন্য আপনি হচ্ছেন ইম্পার্শিয়াল, যে কারণ 1 মিনিট, হ্যাঁ আমি আসছি একটু। হ্যাঁ, তাহলে আমরা আবার আলোচনায় ফিরি। সেটা হচ্ছে যে তিনি ঈশ্বরকে বলেছেন আপনি তো সর্বশক্তিমান, সর্বত্র বিরাজমান, এবং আপনি কারোর প্রতি তো পার্সিয়ালিটি করেন না। তাহলে যে সত্যি সত্যি যদি বিষয়টাকে এভাবে বলি যে আপনি পুরুষের ক্ষেত্রেই সব রকম সুযোগ সুবিধা সুখ অনুমোদন করেছেন, কিন্তু নারীর কথা কি আপনি ভাবেননি? প্রতি পদে তাহলে নারী সমাজে এত রকমের বৈষম্যের শিকার কি করে হয়, বঞ্চনার শিকার কি করে হয়, এই প্রশ্ন তিনি এই বইয়ের মধ্যে তুলে ধরেছেন। সুতরাং আমরা কথা নিঃসন্দেহে বলতে পারি যে যে একটা রক্ষণশীল সমাজে, একটা গোঁড়া সমাজে তিনি বিলং করতেন, হ্যাঁ, তার পরিবার হয়তো ছিল অভিজাত শিক্ষিত, তিনি নিজে লেখাপড়া শিখেছিলেন বাড়িতে, কিন্তু যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে যে একটা অত্যন্ত মানে সাহস না থাকলে তিনি কিন্তু এই একটা খুবই চটি একটা বই এই পুস্তিকাটা, কিন্তু সেই পুস্তিকার মধ্যে যে সামাজিক সমস্যাগুলিকে তিনি চিহ্নিত করেছেন এবং যেভাবে আক্রমণ করেছেন যে ইয়েতে পুরুষের যে সমাজে আধিপত্যবাদ সেটাকে আক্রমণ করেছেন, এবং মেয়েরা যে প্রতি পদে সাবজুগেটেড, হ্যাঁ, প্রতি পদে যে তারা অবদমিত থাকে, বঞ্চিত থাকে, নানান ধরনের বৈষম্যের শিকার হয়, সেগুলোকে তিনি খুব চমৎকার মুন্সিয়ানার সঙ্গে তার বইতে তুলে এনেছেন। সুতরাং এই একাধারে তাকে তাহলে বলা যায় যে সমাজ সংস্কারকের একটা দৃষ্টিভঙ্গি দিয়ে তিনি বিষয়গুলোকে বিশ্লেষণ করতে চেয়েছেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে তার লেখনীর মধ্যে দিয়ে তিনি যে মেয়েদের সপক্ষে যে যে তার যে একটা মনোভাব ছিল, হ্যাঁ, যে মেয়েদের যে তিনি উন্নতি চেয়েছিলেন, পরিবর্তন চেয়েছিলেন, হ্যাঁ, এবং যেটা পুরুষদের থেকে তারা কেন পিছিয়ে থাকবে, কেন তারা পিছিয়ে থাকবে, সমাজে বা পরিবারে পুরুষ যে সুযোগ সুবিধাটা পাচ্ছে সেটা কেন মেয়েরা পাবে না, সে ওই যুগে, এবং তিনি প্রয়াত হন 1910 সালে, মাত্র তার আয়ুষ্কাল ছিল 60 বছর, 1850 থেকে 1910। এই 60 বছরের জীবনে তিনি একটি পুস্তিকা লিখেছিলেন, কিন্তু সেই পুস্তিকার মধ্যে যে বিষয়গুলোকে তিনি তুলে আনেন, হ্যাঁ, এবং যেভাবে আক্রমণ করেন যে পিতৃতন্ত্রকে বা পুরুষতন্ত্রকে, এবং যারা সমাজে অবহেলিত মেয়েরা, বিধবা বা পতিতা, হ্যাঁ, যারা বাল্যবিবাহের শিকার, বহু বিবাহের শিকার, এইরকম মেয়েদের সমস্যাগুলোকে তিনি যে চমৎকারভাবে তুলে এনেছেন, তার জন্যে আমরা মেয়েরা আজকের দিনে তাকে অবশ্যই সাধুবাদ জানাবো, হ্যাঁ, কারণ এই জন্যে তাকে একজন অগ্রগণ্য ভারতীয় নারীবাদী লেখিকা ও চিন্তক বলতে আমাদের সত্যি সত্যি কোনো বাধা নেই। আমরা নিশ্চয়ই তাকে একজন পায়োনিয়ার ইন্ডিয়ান ফেমিনিস্ট বলতে পারি, এবং তার লেখা স্ত্রী পুরুষ তুলনা এই বইটিকে আমরা একটা প্রথম মানবীবিদ্যার গ্রন্থ বলে আমরা অভিহিত করতে পারি। সুতরাং আজকে তারাবাই শিন্দেকে আমি বেছে নিয়েছিলাম এই জন্যেই যে তার সম্পর্কে আমরা যারা নারীবাদ বা মানবীবিদ্যা নিয়ে চর্চা করি তারা আমরা খুব একটা জানি না। পণ্ডিতা রমাবাইকে যেমন জানি, বেগম রোকেয়া সম্পর্কে যখন আমরা বলি, আরো অনেকে আছেন যারা সম্পর্কে আমরা বলি, সাবিত্রীবাই ফুলে,
কিন্তু তারাবাই শিন্ডে অনেকটাই যেন একটু সেই একটু আড়ালে থাকেন আর কি, থেকে গেছেন, আমরা সেরকম জানি না। সেই জন্যেই যখন প্রকাশ আমাকে বললো আজকে একটা লেকচার দেওয়ার জন্যে, তখন আমি বলেছি যে তাহলে যদি আজকের দিনে তারাবাই শিন্ডে, যিনি যাকে প্রথম ভারতীয় নারীবাদী লেখিকা বা তাত্ত্বিক বলা হয় এবং যার বইকে প্রথম মানববিদ্যার বই বলে অভিহিত করা হয়, তার সম্পর্কে যদি বলি, মনে হয় আমরা তার প্রতি শ্রদ্ধা দেখাতে পারবো আজকের এই বিশেষ দিনটিতে, আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবসে। আবার আমি প্রকাশ এবং অন্যান্য সবাইকে শুভেচ্ছা জানিয়ে ও ধন্যবাদ জানিয়ে আমার আজকে সংক্ষিপ্ত আলোচনা এখানেই আমি শেষ করছি। অসংখ্য ধন্যবাদ ম্যামকে। আজকে যেহেতু একটা বিশেষ দিন, তাই আমরা কোনো প্রশ্ন নিচ্ছি না। তো সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। সকলকে শুভরাত্রি। শুভরাত্রি, সবাই Thank ভালো you. থেকো। ঠিক আছে, থ্যাংক ইউ।